তার শরীর ক্ষতবিক্ষত, হাঁটার শক্তিটুকুও নেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তার নিজের সঙ্গীরাই তাকে জীবন্ত অবস্থায় জঙ্গলে ফেলে রেখে চলে যায় মরে যাওয়ার জন্য। কিন্তু তারা একটা বড় ভুল করেছিল, কারণ যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সে শুধু বাঁচার জন্যই ফিরে আসে না, সে ফিরে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। অবিশ্বাস্য সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ভয়ঙ্কর সার্ভাইভাল গল্প নিয়েই হলো আজকের ভিডিও। তো চলুন আজকের ভিডিওতে পুরো সিনেমার গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে জেনে নিই। এই কাহিনী 1823 সাল থেকে শুরু হয়। এখানে আমাদের দেখানো হয় যে একটি অত্যন্ত গভীর জঙ্গলে ৪৫ জন লোক উপস্থিত আছে। এই সমস্ত লোকেরা বন্য পশুর শিকার করে এবং তাদের চামড়া বিক্রি করে নিজেদের ব্যবসা চালায়। এই দলেই একজন লোক থাকে যার নাম হিউ গ্লাস এবং তার ছেলে হাক। এরা সবাই যখন জঙ্গলে থাকে তখন হঠাৎ তাদের ওপর এক আদিবাসী গোত্র হামলা করে বসে এবং তাদের অনেক সঙ্গীকে মৃত্যুর ঘাটে পাঠিয়ে দেয়। মূলত এই আদিবাসী গোত্রটি এই কারণে হামলা করে কারণ তাদের সর্দারের মেয়েকে কেউ অপহরণ করেছিল এবং তাদের সন্দেহ ছিল যে এর পেছনে এরাই আছে। এখন তাদের অনেক মানুষ মারা গেছে এবং মাত্র 10 জন বেঁচে আছে। এই 10 জন দ্রুত তাদের নৌকায় চড়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বিপদ এখনো কাটেনি, কারণ তারা সবাই জানে যে এই পুরো এলাকাটি ওই আদিবাসীদেরই। নদীতে বয়ে চলা তাদের নৌকাটি কোথাও না কোথাও থেকে ওই লোকেরা দেখছে এবং যে কোনো মুহূর্তে তাদের ওপর হামলা করা হতে পারে। এখন এখানে কারো মাথায় আসছিল না যে কি করা উচিত। তখনই তাদের প্রধান গ্লাসকে জিজ্ঞেস করে, আমাদের এখন কি করা উচিত? গ্লাস জবাব দেয়, আমাদের এই নৌকা ছেড়ে স্থলপথে সফর করা উচিত। কিন্তু গ্লাসের এই কথায় তাদেরই দলের এক লোক একমত হয় না। সে বলে, যদি আমরা স্থলপথে যাই তবে আদিবাসীরা আমাদের খুব দ্রুত ধরে ফেলবে, আর তাছাড়াও স্থলপথ অনেক লম্বা, আমাদের বাড়ি পৌঁছতে কয়েক সপ্তাহ লেগে যাবে। কিন্তু সেখানে থাকা ক্যাপ্টেন বলে যে এই পুরো এলাকাকে, এই পুরো টেরিটরিকে গ্লাস খুব ভালো করে চেনে, আর এখন এটা তার দায়িত্ব যে সে আমাদের সবাইকে নিরাপদে বাড়ি পৌঁছবে। শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্ত নেয় যে এখন তারা স্থলপথেই যাবে। এরপর তারা সবাই নৌকা থেকে নেমে যায় এবং নৌকাটিকে পানিতে খোলা ছেড়ে দেয়, যাতে আদিবাসীরা সেই নৌকাটি অনেক দূরে গিয়ে পায় এবং ততক্ষণ পর্যন্ত এই লোকেরা তাদের নজর থেকে অনেক দূরে চলে যেতে পারে। নামার পর তারা তাদের সমস্ত চামড়া পাথরের নিচে লুকিয়ে রাখে, যাতে ভবিষ্যতে যদি তারা আবার এই জায়গায় ফিরে আসে তবে যেন তাদের চামড়াগুলো পেয়ে যায়। এখন তারা সবাই গভীর জঙ্গলের পথে সফর শুরু করে। এখানে আরও একটি বড় সমস্যা ছিল, এই এলাকার শীত অত্যন্ত বিপজ্জনক এবং শীতকাল আসছিল। তাদের সফর কয়েক সপ্তাহের উপর নির্ভরশীল এবং এই সময় তাদের প্রচণ্ড শীতের মোকাবিলা করতে হবে। কিন্তু তাদের কাছে এখন আর কোনো উপায় নেই, তাই সবাই সেই কঠিন আবহাওয়ার মোকাবিলা করার জন্য তৈরি হয়ে যায়। এখন তারা সবাই সেই গভীর জঙ্গলের ভেতর পায়ে হেঁটে সফর শুরু করে। পরের দিন সকালেই দেখানো হয় যে তাদের নৌকা ছাড়ার সিদ্ধান্ত একদম সঠিক ছিল, কারণ আদিবাসীরা তাদের নৌকার কাছে পৌঁছে যায়। আদিবাসীরা দেখে যে নৌকাটি খালি। তারা তখনই বুঝে যায় যে এই লোকেরা পায়ে হেঁটে জঙ্গলের পথ দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছে। তখনই ওই আদিবাসীদের মধ্যে একজন বলে, তাদের পায়ের ছাপ আমাদের ওই দিকে যেতে দেখা যাচ্ছে। এটা শুনে তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা তাদের পেছনে ওই দিকেই যাবে। এখন আদিবাসীরা এই লোকেদের পেছনে বেরিয়ে পড়ে এবং এই দলটি ক্রমাগত উত্তরের দিকে এগোতে থাকে। এদিকে সারাদিন হাঁটার পর রাতে তারা এক জায়গায় বিশ্রাম করে। সকালে সবার আগে গ্লাস উঠে পড়ে। সে তার বন্দুক তুলে নেয় এবং জঙ্গলে টহল দেবার জন্য চলে যায়। তখনই সে অনুভব করে যে তার আশেপাশে কেউ আছে। গ্লাস সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং তার সামনে ভালুকের কিছু বাচ্চা দেখতে পায়। গ্লাস সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগেই একটি মা ভালুক তার উপর হামলা করে দেয়। গ্লাসের বন্দুক পড়ে যায়। ভালুকটি তাকে জখম করে দেয়। গ্লাস মারাত্মকভাবে আহত হয়। ভালুকটি কিছু দূরত্বে সরে যায় এবং গ্লাস খুব কষ্ট করে নিজের বন্দুকটি তুলে নেয়। কিন্তু ভালুকটি আবারও গ্লাসের ওপর হামলা করে। এবার হামলা করার আগেই গ্লাস ভালুকটিকে গুলি করে দেয়। যদিও ভালুকটিও এখন কিছুটা টলমলো করছিল, তবুও সে তৃতীয়বারের মতো গ্লাসের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন গ্লাসও তার পুরো শক্তি দিয়ে তাকে ছুরি মারে। তারা দুজনই একটি ঢালু জায়গা দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায় এবং ভালুকটি গ্লাসের ওপর গিয়ে পড়ে। কিন্তু ভালুকটি মারা যায় এবং গ্লাসও প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, কারণ ভালুকটি তার গলা ছিঁড়ে ফেলেছিল এবং তাকে খুব গভীর ক্ষত দিয়েছিল। সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। তখনই গ্লাসের সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় এবং দেখে যে তার ওপর ভালুকটি পড়ে আছে। তারা অনেক কষ্টে ভালুকটিকে তার উপর থেকে সরায় এবং গ্লাসকে নিজেদের সাথে নিয়ে যায়। তাদের মধ্যে একজন লোক গ্লাসের ক্ষতগুলো সেলাই করতে শুরু করে। তার গলা পুরোপুরি ফেটে গিয়েছিল, শরীরে অনেক গভীর ক্ষত ছিল এবং তার পাও ভেঙে গিয়েছিল, অর্থাৎ সে চলতেও পারছিল না।
ওই লোকদের ধারণা ছিল যে সে হয়তো 1 ঘন্টাও বেঁচে থাকবে না। অন্যদিকে দেখানো হয় যে আদিবাসীরা এই লোকদের মারতে চেয়েছিল তাদের কাছে অনেক চামড়া থাকে এবং তারা ওই চামড়াগুলোর বদলে কিছু লোকের কাছ থেকে বন্দুক এবং ঘোড়া সংগ্রহ করে নেয়। এর আগে ওই আদিবাসীরা তীর ধনুক দিয়ে হামলা করত, কিন্তু এখন তাদের কাছে ঘোড়া এবং বন্দুক আছে, তাই এই লোকগুলোর জীবনের ঝুঁকি আরও বেড়ে গেছে। ওদিকে তারা গ্লাসের জন্য কাঠের একটি স্ট্রেচার তৈরি করে। তারা গ্লাসকে তার উপর রাখে এবং সামনে এগোতে শুরু করে। কিন্তু সামনের পুরো রাস্তা ছিল পাহাড়ি ঢাল এবং গ্লাসকে সাথে নিয়ে এই চড়াই পার হওয়া প্রায় অসম্ভব ছিল। তখনই তাদের ক্যাপ্টেন নিজের এক লোককে বলে গ্লাসের মুখের উপর কাপড় রাখতে, এবং সে চেয়েছিল তাকে গুলি করে মেরে ফেলতে। সে যন্ত্রণায় ছটফট করছিল এবং তাকে এখান থেকে বের করে নেওয়া প্রায় অসম্ভব ছিল। তখনই গ্লাসের ছেলে বলে ওঠে, এমনটা করবেন না। ক্যাপ্টেনের তার উপর দয়া হয়, কারণ গ্লাসের কারণেই এই সব লোক বেঁচে ফিরতে পেরেছিল। সে তার লোকদের বলে যে কেউ এখানে গ্লাসের সাথে থাকবে তাকে রকি মাউন্টেন ফার কোম্পানির পক্ষ থেকে $70 দেওয়া হবে। যেহেতু গ্লাস তাদের সবার সাহায্য করেছিল, তাই সে চেয়েছিল গ্লাস যেন স্বাভাবিক মৃত্যু পায়। আর যখন গ্লাস মারা যাবে তখন তার শেষকৃত্য সম্পন্ন করে এই লোকেরাও যেন ফিরে আসে। গ্লাসের ছেলে বলে, আমি থাকব। সেখানে আরও একটি ছেলে ছিল যে বলে, আমিও থাকব, $70 পাই বা না পাই। তাদের মধ্যে একজন লোক ছিল যার নাম ফিটস। সে ক্যাপ্টেনকে বলে, $70 খুব কম। ক্যাপ্টেন জবাব দেয়, ঠিক আছে, $100। তখনই গ্লাসের ছেলে এবং ওই অন্য ছেলেটি বলে, তুমি আমাদের ডলারগুলোও রেখে দিতে পারো। ফিটস বলে যে $300 যথেষ্ট হবে, এই টাকা দিয়ে সে নিজের বাড়ি কিনতে পারবে। এই বলে সেও তাদের সাথে থাকার জন্য রাজি হয়ে যায়। এখন এই 3 জন এবং গ্লাস সেখানেই রয়ে যায়, আর বাকি সবাই সামনে এগিয়ে যায়। গ্লাসের অবস্থা খুবই খারাপ ছিল। ফিটসের মনে হচ্ছিল যে সে হয়তো 1-2 দিনের মধ্যেই মারা যাবে, এবং সে গ্লাসের জন্য মাটি খুঁড়ে রাখে যাতে সে মারা গেলে শেষকৃত্য সম্পন্ন করতে পারে। কিন্তু গ্লাস জীবিত থাকে। এক বিকেলে যখন গ্লাস একদম একা ছিল, তখন ফিটস তার কাছে আসে এবং বলে, তুমি মরছো না কেন? তোমার জন্য আমাদের সবার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। যদি তুমি নিজের জীবন দিয়ে দাও, তবে তোমার ছেলের এবং আমাদের সবার জীবন বাঁচাতে পারো। কারণ আদিবাসীরা যদি এখানে পৌঁছে যায়, তবে তারা আমাদের সবাইকে মেরে ফেলবে। তারপর সে বলে, এখন আমি তোমার নাক আর মুখ বন্ধ করতে যাচ্ছি। নিজের চোখের পলক ফেলো এবং আমাকে এটা করার অনুমতি দাও। কিন্তু গ্লাস চোখের পলক ফেলে না। ফিটস বলে, তোমার চোখের পলক ফেলার দরকার নেই। এরপর সে তার নাক ও মুখ চেপে ধরতে শুরু করে। গ্লাস তখন মৃত্যুর খুব কাছাকাছি। সে ছটফট করছিল। এমন সময় গ্লাসের ছেলে পেছন থেকে আসে এবং বন্দুকের পেছনের অংশ দিয়ে ফিটসকে খুব জোরে আঘাত করে, যাতে ফিটস দূরে গিয়ে পড়ে। ফিটস তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কেন এমনটা করছিল, কিন্তু গ্লাসের ছেলে এতে ক্ষিপ্ত হয়ে যায়। ফিটসের কাছে একটি ছুরি ছিল যা দিয়ে সে গ্লাসের ছেলেকে মেরে ফেলে। গ্লাসের গলা পুরোপুরি কাটা ছিল, তাই সে নড়াচড়াও করতে পারছিল না। তার শরীর ছিল ভাঙাচোরা এবং সে আধমরা অবস্থায় পড়েছিল, তাই সে তার ছেলেকে সাহায্য করতে পারছিল না। সে শুধু অসহায়ভাবে নিজের ছেলেকে মরতে দেখতে থাকে। ফিটস তার ছেলেকে তুলে নিয়ে একটি ঢালুর পেছনে লুকিয়ে রাখে, যাতে তৃতীয় ছেলেটি যখন সেখানে আসে সে যেন তাকে দেখতে না পায়। যখন ওই ছেলেটি সেখানে পৌঁছায়, তখন গ্লাস তাকে এটা বলতে পারে না যে ফিটস আমার ছেলেকে মেরে ফেলেছে, কারণ তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এখন রাত হয়ে যায় এবং ফিটস ও ব্রিজার ঘুমিয়ে পড়ে। সকালের আগে আগে ফিটস ব্রিজারের কানে কানে বলে যে এখান থেকে কিছু দূরেই বেশ কিছু আদিবাসী রয়েছে এবং তারা এই দিকেই আসছে। এটা শুনে ব্রিজার ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করে হক কোথায়। ফিটস বলে, যদি সে বেঁচে থাকে তবে নিজেই আমাদের খুঁজে নেবে। ওই ছেলেটি বলে যে গ্লাস জীবিত আছে এবং আমরা ক্যাপ্টেনের কাছে ওয়াদা করেছিলাম যে গ্লাসের মৃত্যুর পর আমরা তার শেষকৃত্য পুরো রীতি রেওয়াজ মেনে সম্পন্ন করে এখান থেকে বের হব। এটা শোনার পর ফিটস গ্লাসকে খুব নিষ্ঠুরভাবে টেনে হিচড়ে নিয়ে যায়। তার পুরো শরীরে ক্ষত ছিল এবং সে ব্যথায় চিৎকার করছিল। সামনে খোঁড়া সেই গর্তের মধ্যে গ্লাসকে ফেলে দেয় এবং ওপর থেকে মাটি ঢালতে শুরু করে। ওই ছেলেটি বলে, তুমি এটা কি করছো? ফিটস জবাব দেয়, আজ না হয় কাল সে মরেই যাবে, আর যেহেতু আমরা ওয়াদা করেছিলাম যে তার শেষকৃত্য পুরো রীতি রেওয়াজ মেনে করা হবে, তাই আমি তার উপর মাটি দিচ্ছি। সে তার উপর সামান্য মাটি ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। যাবার সময় সেই ছেলেটিকে বলে, আমি তোমার কাছে খুব দুঃখিত। যদিও ওই ছেলেটি যেতে চায় না, কিন্তু তার জীবনেরও ঝুঁকি ছিল, তাই সে গ্লাসের ওপর নিজের বোতলটি রেখে সেখান থেকে বেরিয়ে যায়। সে জানতো না যে ফিটস মিথ্যা বলছে। আশেপাশে কোথাও কোনো আদিবাসী ছিল না। এখন এখানে গ্লাস একদম একা রয়ে যায়। সে ছটফট করছিল এবং মৃত্যুর খুব কাছাকাছি ছিল। গ্লাস অনেকক্ষণ পর্যন্ত ওই জায়গায় আধমরা অবস্থায় পড়ে থাকে, যেখানে তাকে জীবিত দাফন করে ফেলে রাখা হয়েছিল। তারপর সে পুরো শক্তি ও সাহস সঞ্চয় করে ওই জায়গা পর্যন্ত যায় যেখানে তার ছেলের লাশ পড়েছিল। অন্যদিকে আদিবাসীরা সেই পাহাড়ের নিচে নদীর কাছে পৌঁছে যায় এবং সেখানে তাদের একটি ব্যাগ খুঁজে পায়।
যার ফলে অধিবাসীরা বুঝে যায় যে তারা এই পাহাড়ের ওপর দিয়ে গেছে এবং এখন তারাও সে পথে এগোতে থাকে, যেখানে ওপরে গ্লাস এখন একা পড়ে আছে। অন্যদিকে ফিটজ এবং ওই ছেলেটি যারা গ্লাসকে মরার জন্য ফেলে এসেছিল, তারা যখন পথে যাচ্ছিল তখন এই ছেলেটি ফিটজের কথাবার্তা থেকে বুঝতে পারে যে সেখানে কোনো আদিবাসী ছিল না এবং ফিটজ মিথ্যে বলেছিল যাতে নিজের প্রাণ বাঁচাতে পারে। এ কথা শুনে ছেলেটি বিদ্রোহ করে, কিন্তু ফিটজ তাকে কথার জালে ভাসিয়ে সামনের সফরে নিয়ে যায়। গ্লাস তার ছেলের লাশের ওপর মাথা রেখে অনেক ঘন্টা শুয়ে থাকে। তারপর সেখানের গাছ থেকে কিছু তুলো নিয়ে তার ছেলের মুখে রেখে দেয়। সে হামাগুড়ি দিয়ে সেখানে যায় যেখানে তাদের মালামাল রাখা ছিল। সেখান থেকে সে ভাল্লুকের চামড়ার তৈরি একটি শীতের জ্যাকেট পরে নেয়। পরে তার খিদে পায় এবং সে হামাগুড়ি দিয়ে এক জায়গায় পৌঁছায় যেখানে একটি মাছের কঙ্কাল পড়েছিল। সে সেটার একটি হাড় ভাঙে, যাতে কিছু শুকনো মাংস ছিল, এবং সে সেটা খেয়ে নেয়। তারপর সে হামাগুড়ি দিয়ে পাহাড়ের প্রান্ত পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে সে নিচে তাকালে একটি নদী দেখতে পায়। অনেক কষ্টে সে এই নদীর কিনারা পর্যন্ত পৌঁছে যায়। যখন সে পানি পান করে তখন পানি তার ঘাড় দিয়ে বেরিয়ে আসতে থাকে, কারণ তার ঘাড় কাটা ছিল। গ্লাসের কাছে কিছুটা বারুদ ছিল যা আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। সে সামান্য বারুদ তার ঘাড়ের ক্ষতের ওপর ছিটিয়ে দেয়। তারপর সে আগুন জ্বালিয়ে একটি স্ফুলিঙ্গ দিয়ে নিজের ঘাড়ে আগুন ধরিয়ে দেয়। বারুদ জ্বলে ওঠে এবং আগুনের ঝলক তৈরি হয়। এর ফলে তার ঘাড়ের চামড়া পুড়ে যায়। সে এমনটা এই কারণে করে যাতে পুড়ে যাওয়ার ফলে তার ফেটে যাওয়া ক্ষতটি জোড়া লেগে আটকে যায়। আগুন লাগার সাথে সাথে তার তীব্র যন্ত্রণা হয় এবং গ্লাস অজ্ঞান হয়ে যায়। এরপর গ্লাস অনেক দিন পর্যন্ত এই নদীর কিনারে থাকে। সে পানি পান করে এবং ঘাস খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। একদিন আদিবাসীরা ওই নদীর কিনারে পৌঁছে যায়। আদিবাসীরা গ্লাসকে মারার আগেই গ্লাস নদীতে ঝাঁপিয়ে পড়ে। উপর থেকে আদিবাসীরা তার উপর হামলা করে এবং গুলি চালাতে থাকে। এভাবে ভাসতে ভাসতে গ্লাস বেশ দূরে গিয়ে অন্য এক কিনারে উঠে পড়ে। অন্যদিকে ফিটজ এবং ওই ছেলেটি যারা গ্লাসকে মরার জন্য ফেলে এসেছিল, তারা যখন সামনে এগোয় তখন একটি গ্রামের ওপর দিয়ে যায় যেটি কেউ পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সেখানকার সব মানুষকে মেরে ফেলা হয়েছিল। সেখানে তারা দুটি ঘোড়াও পেয়ে যায় এবং এই ঘোড়ায় চড়ে তারা সেই জায়গায় রওনা হয় যেখানে তাদের যাওয়ার কথা ছিল। এখানে গ্লাস বেশ কিছুদিন এই নদীর কিনারে থাকে। অনেক দিন পার হয়ে যাওয়ায় তার ক্ষতগুলোও শুকোতে শুরু করে এবং সে লাঠিতে ভর দিয়ে সামান্য চলাফেরাও করতে পারে। যদিও নদীর কিনারে থাকায় পানির অভাব ছিল না, কিন্তু খাবার সে এখনও পেট ভরে পাচ্ছিল না। মাঝে মাঝে সে একটা আধটা মাছ ধরে নিত, যা দিয়ে সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখত। এক রাতে সে আগুনের শিখা দেখতে পায়। সে যখন ওই দিকে যায় তখন দেখে যে এক ব্যক্তি একটি বড় শিকার করেছে এবং সে সেটা খাচ্ছে। যেমনই সে গ্লাসকে দেখে অমনি নিজের তীর ধনুক তার দিকে তাক করে এবং তাকে মারতে উদ্যত হয়। গ্লাস মাটিতে বসে পড়ে এবং ইশারায় তাকে বোঝায় যে তার খাবার চাই। যদিও সে কথা বলতে পারছিল না, কিন্তু সেই লোকটি তাকে খাবার দেয়। পরের দিন সকালে লোকটি গ্লাসকে ডেকে তোলে। তখন গ্লাস বলে যে আমার লোকেরা আমাকে এখানে মরার জন্য ফেলে চলে গেছে, আর তারা আমার ছেলেকেও মেরে ফেলেছে। এখানে আমরা জানতে পারি ওই লোকটির পুরো গ্রাম এবং পরিবারকেও লোকেরা পুড়িয়ে মেরে ফেলেছিল। সে গ্লাসকে বলে যে তুমি চাইলে আমার সাথে সফর করতে পারো। এরপর তারা দুজনে সামনের দিকে সফর করতে থাকে। ওই লোকটির কাছে একটি ঘোড়াও ছিল। এ কারণে তাদের সফর কিছুটা সহজ হয়ে যায়। এখন ফিটজ এবং ছেলেটি সেই জায়গায় চলে আসে এবং ফিটজ ঢোকার আগে বলে যে তাদের কখনোই সত্যি কথা বলবে না, কারণ যদি তারা বাস্তবতা জেনে ফেলে তবে তারা আমাদের শুলে চড়াবে। এখন ফিটজ এবং ওই ছেলেটি ক্যাপ্টেনের কাছে যায়। আসলে ক্যাপ্টেন এবং তার টিম এদের আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। যখন তারা ক্যাপ্টেনের কাছে যায় তখন ক্যাপ্টেন তার কথা অনুযায়ী তাদের টাকা দেয় এবং ফিটজ টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ব্রিজার টাকা না নিয়ে চলে যায়। আসলে ওই ছেলেটির মনের কোথাও না কোথাও অপরাধবোধ কাজ করছিল যে তারা এমন কাজ করেছে যা তাদের করা উচিত ছিল না। অন্যদিকে গ্লাস বরফের মধ্যে ওই লোকটির সাথে সামনের সফর চালিয়ে যাচ্ছিল। তখনই তুষার ঝড় শুরু হয়ে যায়। গ্লাস অসুস্থ, তার ক্ষতগুলো পৌঁছে যাচ্ছিল এবং এই কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপর ওই লোকটি গ্লাসের জন্য কাঠের একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করে। গ্লাসের সমস্ত কাপড় খুলে তাকে তার ভেতরে রেখে দেয় এবং চারপাশ থেকে ঢেকে দেয় আর সামনে আগুন জ্বালিয়ে দেয় যাতে সে উষ্ণতা পায়। সকালে গ্লাস যখন ওঠে তখন চারদিকে তাকায়, কিন্তু ওই লোকটিকে কোথাও দেখা যায় না। সে যখন কিছুটা সামনে যায় তখন দেখে যে কেউ ওই লোকটিকে ফাঁসি দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে। কিছু দূরেই সে একটি গ্রুপ দেখতে পায়। এটি ফরাসি লোকদের কাজ ছিল। এখন গ্লাস তাদের ঘোড়াগুলোর কাছে পৌঁছায়। সেখানে এক ফরাসি এক মেয়ের সাথে রেপ করছিল। গ্লাস এই মেয়েটিকে ওই লোকটির হাত থেকে বাঁচায় এবং নিজের ঘোড়া নিয়ে কয়েকজনকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালানোর পর গ্লাস রাতটি একটি গাছের নিচে কাটায়।
সকাল হলে সে দেখে যে আদিবাসীরা তার কাছাকাছি পৌঁছে গেছে এবং তার ওপর হামলা করে দিয়েছে। গ্লাস তাদের ওপর গুলি চালাতে থাকে, কিন্তু গ্লাস এখন থামতে পারবে না, কারণ যদি সে থামে তবে তারা তাকে গুলি করে মেরে ফেলবে। সে দ্রুত তার ঘোড়া নিয়ে পালাতে থাকে। কিছু দূর সামনে যেতেই গ্লাস ঘোড়া নিয়ে একটি খাদে পড়ে যায় এবং নিচে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে সরাসরি বরফের ওপর গিয়ে পড়ে যাওয়ার কারণে ঘোড়াটি মারা যায়, কিন্তু গ্লাস তখনও জীবিত ছিল। সে পাহাড় থেকে পড়ে মরেনি, কিন্তু এখন তাকে প্রচণ্ড ঠান্ডার মোকাবিলা করতে হবে, কারণ ভালুকের চামড়া যা তাকে গরম রাখত সেটি সেখানেই রয়ে গেছে। ঠান্ডা থেকে বাঁচার জন্য সে ঘোড়াটির পেট কাটে এবং তার ভেতরের সমস্ত নাড়িভুড়ি বাইরে বের করে আনে। রাতে সে তার ভেতরেই ঘুমিয়ে পড়ে, কারণ সে জানত যদি বাইরে থাকে তবে ঠান্ডায় মরে যাবে। কোনোভাবে সে পুরো রাত ওই ঘোড়াটির পেটের ভেতরে কাটায়। সকালে উঠে সে সামনের সফর শুরু করে। অন্যদিকে দেখানো হয় যে যেখানে গ্লাসের পৌঁছানোর কথা সেখানে এক ফরাসি সার্ভাইভার আসে এবং তাদের কাছে আশ্রয় চায়। এখানকার লোকেরা বিনিময়ে তার কাছে কিছু টাকা চায়। তার কাছে বেশি টাকা ছিল না, তাই সে কিছু টাকা দেয় এবং সাথে একটি বোতল দেয়। এটি সেই বোতলটি ছিল যেটি ব্রিজার গ্লাসকে ফেলে আসার সময় তার ওপর রেখে গিয়েছিল। ব্রিজার সাথে সাথে সেটি চিনে ফেলে এবং ভাবে গ্লাসের ছেলে হক নিশ্চয়ই জীবিত আছে, এবং তার ব্রিজারের মনে হয় যে এটি হকের বোতল। সে ওই লোকটিকে জিজ্ঞেস করে, তুমি এটি কোথায় পেয়েছো? সে জবাব দেয়, এখান থেকে 30 মাইল দূরে এক লোকের পড়ে গিয়েছিল, আমি তুলে নিয়েছি। এখন ব্রিজার এবং কিছু লোক সেখানে হককে অর্থাৎ গ্লাসের ছেলেকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কারণ ব্রিজার জানত না যে তাকে ফিটস মেরে ফেলেছে, কিন্তু ফিটস ভেতর থেকে বুঝতে পারছিল যে গ্লাস কোথাও না কোথাও এখনও জীবিত আছে। তারপর ক্যাপ্টেন, ব্রিজার এবং কিছু লোক সেই জায়গার দিকে যায় যেখান থেকে এই বোতলটি পাওয়া গিয়েছিল। যখন তারা ওই স্থানে পৌঁছায় তখন তারা সেখানে গ্লাসকে দেখতে পায়। গ্লাসকে দেখা মাত্রই ক্যাপ্টেন স্তম্ভিত হয়ে যায়, কারণ ব্রিজার এবং ফিটস তাকে বলেছিল যে গ্লাস মারা গেছে। গ্লাসকে দেখে ক্যাপ্টেন তৎক্ষণাৎ হুকুম দেয় ব্রিজারকে গ্রেপ্তার করতে। এরপর সে আগে ক্যাম্পে ফিরে আসে এবং ফিটসকে খুঁজতে শুরু করে, কিন্তু ফিটসকে সেখানে পাওয়া যায় না। এখন সে ফিটসকে চারদিকে তালাশ করে, কিন্তু তাকে কোথাও দেখা যায় না। যখন ক্যাপ্টেন নিজের রুমে যায় তখন দেখে যে ফিটস তার সিন্দুক থেকে সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয়, আমি নিজেই ফিটসকে ধরতে যাব, কারণ সে গ্লাসের ছেলেকে খুন করেছে এবং সাথে টাকাও চুরি করেছে। কিন্তু গ্লাস বলে, আমিও তোমার সাথে যাব। পাশাপাশি গ্লাস এটাও জানিয়ে দেয় যে ব্রেজার তার ছেলের খুনের সত্য সম্পর্কে অবগত ছিল না। দুজনে মিলে ফিটসের পিছু নেয়। অনেক দূর যাওয়ার পর তারা তার ঘোড়ার পায়ের ছাপ দেখতে পায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়ার পায়ের ছাপ হঠাৎ শেষ হয়ে যায় এবং সেখান থেকে তাদের দুজনকে আলাদা আলাদা পথে খুঁজতে হয়। যখন ক্যাপ্টেন তাকে খুঁজছিল তখন হঠাৎ ফিটস একটি বড় পাথরের আড়াল থেকে বের হয়ে আসে এবং ক্যাপ্টেনকে গান পয়েন্টে নেয়। ক্যাপ্টেন তাকে বলে, তোমার ওপর খুনের অভিযোগ আছে, তাই আমার সাথে ফিরে চলো। কিন্তু ফিটস মানতে সরাসরি অস্বীকার করে এবং সেখানেই ক্যাপ্টেনের ওপর গুলি চালিয়ে দেয়। গুলির শব্দ শুনে গ্লাস তৎক্ষণাৎ সেই দিকে আসে এবং দেখে সেখানে ক্যাপ্টেনের লাশ পড়ে আছে এবং আশেপাশে কেউ নেই। এরপর গ্লাস কাঠের একটি বড় ডাল ভাঙে এবং সেটি ক্যাপ্টেনের পিঠে বেঁধে দেয় যাতে তার শরীর সোজা থাকে। তারপর সে ক্যাপ্টেনের দেহটিকে একটি ঘোড়ার ওপর বসিয়ে দেয় আর নিজে পেছনের ঘোড়াটিতে লাশের মতো শুয়ে পড়ে, যাতে ফিটসের মনে হয় সামনে গ্লাস আছে আর পেছনে যে শুয়ে আছে সে ক্যাপ্টেনের লাশ। আর ঠিক তেমনই হয়। যখন ফিটস ওই ঘোড়াগুলোকে দেখে তখন তার মনে হয় যে সামনে গ্লাস আর পেছনে ক্যাপ্টেনের লাশ পড়ে আছে। এই ভুল ধারণার বশবর্তী হয়ে সে সামনের লোকটির উপর গুলি চালিয়ে দেয়। গুলি লাগা মাত্রই সে নিচে পড়ে যায় এবং ফিটসের মনে হয় গ্লাসও এখন মারা গেছে। সে আস্তে আস্তে দেহের কাছাকাছি আসে, কিন্তু যখন সে সেখানে পৌঁছে দেহটিকে উল্টায় যাকে সে গ্লাস মনে করছিল, তখন সে দেখে অবাক হয়ে যায় যে সেটি তো ক্যাপ্টেন। ঠিক সেই মুহূর্তে গ্লাস পেছন থেকে তার উপর হামলা করে দেয়। দুজনে একে অপরের সাথে লড়তে লড়তে একটি নদীর কিনারে পৌঁছে যায়, যেখানে তাদের মধ্যে জবরদস্ত লড়াই হয় এবং দুজনেই মারাত্মকভাবে জখম হয়। তখনই দেখানো হয় যে নদীর ওই পারে সেই আদিবাসীরা চলে এসেছে, যারা এই লোকগুলোকে মারতে চেয়েছিল। তখন গ্লাস ফিটসকে মারার বদলে তাকে নদীতে ছেড়ে দেয়। ফিটস পানির স্রোতের সাথে ভেসে অধিবাসীদের কাছে পৌঁছে যায়। তারা তাকে মেরে ফেলে এবং গ্লাসকে রেখে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি ফিটসই সেই আদিবাসীর মেয়েকে তুলে এনেছিল এবং গ্লাস ধর্ষণ হওয়া থেকে যেই মেয়েকে বাঁচিয়েছিল সেই মেয়েটিই ছিল রাজার মেয়ে, যাকে তুলে আনার সন্দেহে তাদের উপর শুরুতে হামলা করা হয়েছিল। আর এরই সাথে এই সিনেমা এবং এই কাহিনী এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যেন পরের ভিডিওটি আপনার মিস না হয়।